এন্ডারসন দ্বীপ ওয়েন্ডারভু দ্বীপের মাঝখান দিয়ে গ্রিন পয়েন্ট প্রণালী হয়ে এন্ডারসন দ্বীপের উত্তর প্রান্তে পৌঁছার পর আহমাদ মুসার নির্দেশে বোটের উত্তরমুখী মাথা সোজা পূর্ব দিকে টার্ন নিল। এখান থেকে নাক বরাবর পূর্ব দিকে এগোলে গ্রিন ভ্যালির মুখে পৌঁছা যাবে। বোট এগিয়ে চলল গ্রিন ভ্যালির ওই মুখের দিকে। আহমাদ মুসা উঠে বোটের ফ্ল্যাগ স্ট্যান্ডে ফিশিং বোটের একটা পতাকা গুঁজে দিল। ফিরে এসে সে বসতে বসতে বলল, সবাই মনে করুক যে এটা একটা ফিশিং বোট। বোট গিয়ে পৌঁছল গ্রিন ভ্যালির মুখে। মুখটা 30 ফুটের বেশি প্রশস্ত হবে না। দুপাশ থেকে সাঁড়াশির মতো সবুজ বাহু মুখ পর্যন্ত পৌঁছেছে। মুখ পেরোলেই বিশাল হ্রদের মতো এক বিশাল সরোবর। এ সরোবরের 3 প্রান্ত ঘিরেই গ্রিন ভ্যালি, আবার কয়েক বর্গমাইল গ্রিন ভ্যালি ঘিরে সবুজ পাহাড়ের দেয়াল। অপূর্ব দৃশ্য। মুখটা পেরিয়ে বোট ভেতরে প্রবেশ করতেই সামনে তাকিয়ে চিৎকার করে বলে উঠল সবাই, ওয়ান্ডারফুল, অবিশ্বাস্য। তাদের সামনে শান্ত সরোবরের অগাধ কালো জলরাশি, এর ওপারে উপত্যকার সবুজ সমুদ্র এবং তাতে সবুজ চাদরে ঢাকা পাহাড়ের দেয়াল। শাহবানুরা যখন গ্রিন ভ্যালির সৌন্দর্যের মধ্যে নিজেদের হারিয়ে ফেলেছে, তখন আহমাদ মুসার চোখের দূরবীন গ্রিন ভ্যালির ছোট ও একমাত্র ল্যান্ডিং প্ল্যাটফর্মের উপর নিবদ্ধ। আহমাদ মুসার চোখে মুখে কৌতূহল। ল্যান্ডিং প্ল্যাটফর্মে অপরিচিত 2টি মাঝারি আকারের বোট দাঁড়িয়ে আছে। আহমাদ মুসা বোট দুটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করল। বোটে কোনো পতাকা নেই, কোনো বিশেষ মার্কসও দেখতে পাচ্ছে না সে বোটের গায়ে। বোটে কোনো মানুষ আছে কিনা খুঁজতে লাগল সে। তার ভাগ্য ভালো, একজন লোক বোটের চাঁদোয়ার আড়াল থেকে বেরিয়ে বোটের মাথায় গিয়ে দাঁড়াল। তার পোশাক সাধারণ, বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। আরও ভালোভাবে দেখতে লাগল লোকটাকে আহমাদ মুসা, কিন্তু দেখা হলো না। লোকটা বোটের চাঁদোয়ার তলে আবার চলে গেল। আহমাদ মুসা দূরবীন রেখে উঠে গিয়ে ফিশিং বোটের পতাকা নামিয়ে ফেলল এবং বোটের ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে ফিরে এসে চেয়ারে বসতে বসতে বলল, ঘাটে আরও 2টি অপরিচিত বোট নোঙ্গর করা। তাতে কি স্যার, ঘাটে তো অনেকেরই বোট থাকতে পারে, বলল তারিক। ওটা প্রাইভেট ঘাট, ওখানে তাদের নিজেদের বোট ছাড়া কোনো বোট থাকে না, রাখার লোকও নেই গ্রিন ভ্যালির ত্রিসীমানায়। তাহলে, বলল সাহারা বানু, বোটে একজন লোককেও দেখতে পেয়েছি, সে আদিবাসী নয়। অথচ এ গ্রিন ভ্যালি ও এর আশেপাশের এলাকায় আমার আপা সুস্মিতা বালাজি ও তার স্বামী ছাড়া অআদিবাসী কোনো লোক নেই। বোট তাহলে এলো থেকে, তাও 1টি নয় 2টি, ভাবছিল আহমাদ মুসা। একটু পর বলল, এর একটাই ব্যাখ্যা যে শঙ্করাচার্য লোকেরা এখানে এসেছে। উদ্বেগের ছায়া নামল শাহবানুদের চোখে মুখে। আহমাদ মুসা উঠে দাঁড়াল, বলল, তারিক, তুমি পেছনে এসো। তারিক ড্রাইভিং সিট ছেড়ে দিয়ে পেছনে সরে এলো। আহমাদ মুসা ড্রাইভিং সিটে বসল। বোটের গতি বেড়ে গেল। ওদের কোনো বিপদ হয়নি তো বেটা? আমরা আবার ওখানে যাচ্ছি। কিছু ভাববেন না খালাম্মা, সবকিছুই আল্লাহর ফয়সালার অধীন। আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে যেটা কল্যাণকর মনে হবে সেটাই করা। আল্লাহ আমাদের সহায় হন বেটা। আমিন, সকলে বলল। আহমাদ মুসা দ্বিধা সংকোচহীন গতিতে বোট নিয়ে নোঙ্গর করল অপরিচিত একটি বোটের পাশে। একটি বোট আসতে দেখে অপরিচিত বোটের একজন লোক উঠে দাঁড়ায়। সন্দেহ সংশয়পূর্ণ তার 2টি চোখ তাকিয়ে থাকে আহমাদ মুসাদের দিকে। তার একটি হাত পকেটে। লোকটির পকেটের হাতে যে রিভলভার তা বুঝতে বাকি রইল না আহমাদ মুসার। এ লোকটিকে আহমাদ মুসা দূরবীনে দেখেছিল। বোট নোঙ্গর করে আহমাদ মুসা পাশের বোটে সে লোকটিকে উদ্দেশ্য করে বলল, তুমি একাই আছো? মহাগুরুজুরু তো থাকার কথা ছিল, তিনিও গেছেন ওদের সাথে। তুমি কে? আহমাদ মুসার কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলল লোকটি। তা তুমি চিনবে না, মহাগুরুজির সাথে আমার কথা হয়েছে। আমি পোর্ট ব্লেয়ার থেকে আসছি। ভেতরে যাদের দেখছ ওদেরই নিয়ে আসার কথা, বলল আহমাদ মুসা। লোকটি বোটের ভেতরে বসা শাহবানুদের দিকে একবার তাকিয়ে একটু চিন্তা করল। বলল,
এদেরকে মহাগুরুজি মানে আমরা সন্ধান করছি? হ্যাঁ, বলল আহমাদ মুসা। এতক্ষণে লোকটি স্বাচ্ছন্দ্য ফিরে পেল। বলল, হ্যাঁ হ্যাঁ, মহাগুরুজি সকলকে নিয়ে উপরে গেছেন, আমি বোর্ড ও গোলাগুলি পাহারা দিচ্ছি। আর আহমাদ মুসার কথার মাঝখানে বলে উঠল, কেন, সবাই গোলাবারুদ সাথে নিয়ে যাবার কথা, নিয়ে যায়নি? না না, বাড়তি গোলাবারুদ নিয়ে যায়নি। ওরা গিয়ে অবস্থা দেখে প্রয়োজন হলে 2 জন লোক পাঠাবেন গোলাগুলি নিয়ে যাওয়ার জন্যে, বলল লোকটি। একটু কথা বলার দরকার মহাগুরুজির সাথে। ওরা কখন গেছেন, কয়জন গেছেন, বলল আহমাদ মুসা। 15 জন, 15-20 মিনিট হলো। বলতে বলতে লোকটি পকেট থেকে মোবাইল বের করল। আহমাদ মুসা ওই বোটে গিয়ে উঠল, বলল, মোবাইল আমাকে দাও, ওর নম্বর আমি জানি। লোকটি মোবাইল তুলে ধরল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা ডান হাতে মোবাইলটি নিল তার কাছ থেকে, সঙ্গে সঙ্গে পকেট থেকে বাম হাত দিয়ে রিভলভার বের করে তার মাথায় চেপে ধরল। লোকটি ভূত দেখার মতো চমকে উঠে পকেটে হাত দিতে যাচ্ছিল। আহমাদ মুসা শান্ত গলায় শান্ত কণ্ঠে বলল, রিভলভার বের করার চেষ্টা করো না, তার আগেই মাথা ছাতু করে দেব। আহমাদ মুসা লোকটির কাছ থেকে নেওয়া মোবাইলটি পকেটে রেখে হাত দিয়ে লোকটির পকেট থেকে রিভলভার তুলে নিল। তারপর এক ধাক্কা দিয়ে লোকটিকে বোটের উপর ফেলে দিল। বলল তারিককে উদ্দেশ্য করে, ব্যাগে দেখো ক্লোরোফর্ম আছে, 2 টুকরো তুলা ভিজিয়ে ও নাকের 2 ছিদ্রে গুজে দাও। তারিক এলো। সে লোকটির মুখ বাম হাতে চেপে ধরে ডান হাত দিয়ে 2 টুকরো ক্লোরোফর্ম তুলা লোকটির নাকের 2 ছিদ্রে গুজে দিল। তারপর ডান হাত দিয়ে লোকটির বুক চেপে দিল কয়েকবার। লোকটি নিঃশ্বাস বন্ধ করেছিল, সেটা খুলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে ফেলল সংজ্ঞা। তারিক, তুমি ওই বোটে দেখো গোলাগুলি কোথায় আছে, বের করে নিয়ে এসো, আমি এ বোটে দেখছি, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা এ বোটে অস্ত্রশস্ত্র কিছু পেল না, একটা ব্যাগ পেল। ব্যাগে ডায়েরি, কাগজপত্র দেখতে পেল একটা ফাইলে। আহমাদ মুসা ব্যাগটি কাঁধে তুলে নিল। ওদিকে তারিক একটি গ্রেনেড লঞ্চার, একটা লাইট মেশিন গান সহ 2 বক্স অ্যামুনিশন নিয়ে ওই বোট থেকে নেমে এলো। আহমাদ মুসা শাহবানুদেরও নামিয়ে নিল বোট থেকে। আহমাদ মুসা একটা ব্যাগ পিঠে আরেকটা কাঁধে ঝুলালো, রকেট লঞ্চার মেশিন গান নিল কাঁধে, কিন্তু গোলাগুলির বাক্স দুটি তারিক নিতে পারছিল না। শাহবানু এগিয়ে এসে একটা বাক্স নিতে চাইল। বেশ ভারী, তোমার কষ্ট হবে, বলে তারিক বাক্সটি শাহবানুকে দিতে চাইল না। মেয়েরা বোধহয় কষ্ট করতে জানে না, মেয়েরা কোনোদিন বোধহয় যুদ্ধ করেনি, বলল শাহবানু ক্ষোভের সাথে। একটা বাক্স শাহবানুকে দিয়ে দাও তারিক, একটা লোডেড রিভলভার সহ কিছু গুলিও তুমি দিয়ে দাও শাহবানুকে, শাহবানু ভালো গুলি চালাতে পারে, বলল আহমাদ মুসা। গুলির বাক্সটা কাঁধে নিয়ে রিভলভারটা ওড়নার নিচে কামিজের কোনো গোপন পকেটে রেখে দিল। তারপর আহমাদ মুসার উদ্দেশ্যে বলল, ধন্যবাদ ভাইয়া, আমার প্রতি আস্থার জন্য। 4 জনের যাত্রা শুরু হলো। প্রথমে আহমাদ মুসা, তারপর শাহবানু, শাহবানুর পরে সাহারাবানু, সবশেষে তারিক। উপকূলের পর কয়েকটা চড়াই উতরাই বেয়ে উপত্যকার সমভূমিতে উঠতে হয়। চড়াই উতরাই সবটাই ঘন জঙ্গলে আচ্ছাদিত, তার মধ্য দিয়ে অস্পষ্ট একটা পায়ে চলার পথ। 2টি চড়াই পার হয়ে এসেছে আহমাদ মুসারা, 3য় চড়াইয়ের মাথায় পৌঁছে গেছে তারা। আরেকটা চড়াই উতরাইয়ের পরেই উপত্যকা। 3য় এর মাথায় উঠে এসেছে আহমাদ মুসা। তার পেছনে শাহবানু ও চড়াইয়ের মাথায় এসে গেছে। সাহারাবানু ও তারিক উঠছে চড়াইয়ের মাথায়। আহমাদ মুসা উতরাই বেয়ে নামার যাত্রা শুরু করেছে। 2 ধাপ মাত্র এগিয়েছে। এ সময় দুপাশের ঝোপ থেকে 2 জন যুবক স্টেনগান বাগিয়ে বেরিয়ে এলো। আহমাদ মুসার পথ রোধ করে 2 জন পাশাপাশি দাঁড়ালো। তাদের স্টেনগানের নল আহমাদ মুসা, শাহবানু সকলকেই কাভার করেছে। আহমাদ মুসা দাঁড়িয়ে গেছে, তার বাম হাত কাঁধের মেশিন গান ও গ্রেনেড লঞ্চার ধরে রেখেছে, আর ডান হাত জ্যাকেটের পকেটে এবং পকেটে রিভলভারের বাঁট ধরে আছে। আহমাদ মুসা হাত বের করতে গিয়েছিল। ওদের একজন চিৎকার করে বলল, হাত বের করার চেষ্টা করো না, হাত বের করার আগে ডজনখানেক গুলি তোমার শরীরে ঢুকে যাবে। এতক্ষণ গুলি ঢুকেই যেত, কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা কথা শোনাতে চাই। তুমি এ পর্যন্ত আমাদের যত লোক মেরেছ তার দ্বিগুণ লোককে আমরা এই উপত্যকায় আজ হত্যা করব।
বলে সে স্টেনগানের ট্রিগার টানা শুরু করেছিল। শাহবানুর বাম হাতে তার কাঁধের গুলির বাক্স ধরা, আর তার ডান হাত ছিল স্বাভাবিকভাবে ওড়নার নিচে, ওড়না কমর পর্যন্ত নেমে যাওয়া। শাহবানু তাদের সামনে যমদূতের মতো দুই স্টেনগানধারীকে উদয় হতে দেখে প্রথমটায় ঘাবড়ে যায়, পরে সে সাহস ফিরে পায় এবং কামিজের পকেট থেকে রিভলভার বের করে আনে। শাহবানু আহমাদ মুসার কয়েক গজ পেছনে এবং দুই স্টেনগানধারী ও তার মাঝে কোনো এক আড়ালে। স্টেনগানধারী যখন কথা শেষ করল, শাহবানু বুঝল কি ঘটতে যাচ্ছে। সমস্ত সত্তা যেন তার কেঁপে উঠল। সে সমস্ত মনোযোগ একত্রিত করে ওড়নার তলে তার রিভলভার সেট করল প্রথম স্টেনগানধারীকে লক্ষ্য করে। ওরা উতরায়ের কিছুটা নিচে দাঁড়ানো থাকায় সুবিধা হল টার্গেট করাই। স্টেনগানধারী যখন তার স্টেনগানের ট্রিগার টানছিল, শাহবানু তার রিভলভারের ট্রিগার টিপে দিয়েছে। একটি গুলি বেরিয়ে গেল রিভলভার থেকে। সে গুলির ফলাফলের অপেক্ষা না করে ট্রিগারের দ্বিতীয় আরেকটি চাপ দিল। দুটি গুলির একটি গিয়ে বিদ্ধ করেছে প্রথম স্টেনগানধারীর বুকে এবং দ্বিতীয়টি মাথায়। প্রথম গুলি গিয়ে স্টেনগানধারীকে বিদ্ধ করতেই আহমাদ মুসা রিভলভার ধরা তার হাত পকেট থেকে বের করে নিয়েছে। সে টার্গেট করল দ্বিতীয় স্টেনগানধারীকে। শাহবানুর দ্বিতীয় গুলি এবং আহমাদ মুসার গুলি প্রায় একসাথেই হল। দুই স্টেনগানধারীর গুলিবিদ্ধ দেহ মাটিতে আছড়ে পড়ে অল্প একটু গড়িয়ে স্থির হয়ে গেল। শাহবানু নির্বাক চোখে তাকিয়ে আছে তার গুলিতে নিহত প্রথম স্টেনগানধারীর দিকে। সে গুলি করেছে এবং লোকটি মরেছে, সবই যে তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। কি করে এসব ঘটে গেল বুঝতেই পারছে না সে। তার কাঁধ থেকে গুলির বাক্স পড়ে গেছে, তার হাত যেন শিথিল হয়ে পড়েছে। শাহরাবানু পেছন থেকে এসে জড়িয়ে ধরল শাহবানুকে, বলল, ঠিক করেছ মা, আল্লাহর হাজার শুকর, আল্লাহ তোমাকে আরও সাহস দিক। আহমাদ মুসা ঘুরে দাঁড়ায় এবং বলে, খালাম্মা, শুধু ঠিক কাজ করেছে তাই নয়, ঠিক সময়ে ঠিক কাজটি করেছে। একটু দেরি হলে ওর স্টেনগানের গুলি আমাকে এফোড় ফোড়। আহমাদ মুসার কথা শেষ করতে পারল না। শাহবানুর একটা হাত এসে আহমাদ মুসার মুখের উপর চেপে বসল। বলল সে আর্তকণ্ঠে, এমন শব্দ উচ্চারণ করবেন না ভাইয়া। আমি কিছু করতে না পারলে আল্লাহ আপনাকে দিয়ে কিছু করাতেন আত্মরক্ষার জন্যে। ঠিক শাহবানু, আল্লাহ এটাই করেন। গম্ভীর কণ্ঠ আহমাদ মুসার। তারিক এগিয়ে এসেছে। সে বলল, ধন্যবাদ শাহবানু, তোমার প্রথম রিভলভার চালনা ঐতিহাসিক হয়েছে এবং সফল হয়েছে। ঐতিহাসিক এই কারণে যে প্রথমগুলি আমার মতো সকলের স্যার এবং মহানায়ক আহমাদ মুসার প্রতিরক্ষায় বর্ষিত হয়েছে। পুরুষানুক্রমে এটা গল্প করা যাবে। শাহবানু ফিরে তাকালো তারিকের দিকে, চোখে তার ভ্রুকুটি। বলল, তোমাকে ধন্যবাদ দিতে পারছি না, তুমি প্রয়োজনের চেয়ে বেশি বলেছ। ভাইয়া এ ধরনের প্রশংসা পছন্দ করেন না। তবে তোমাকে ধন্যবাদ দিতে পারি এ কারণে যে আত্মরক্ষার উপযুক্ত প্রস্তুতি কত প্রয়োজন তা তুমি বুঝেছ। মুখ লাল হয়ে উঠেছে তারিকের, ফুটে উঠেছে বিব্রত ভাব। বলল, দুঃখিত বেশি বলে থাকলে, তবে বানানো তো কিছু বলিনি। আর আত্মরক্ষার প্রয়োজন ও প্রস্তুতির ব্যাপার একটি সার্বজনীন বাস্তবতা। এ উপলব্ধির কারণেই এ কথা ভাবা ঠিক নয়। প্রস্তুতি ও প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য অবশ্যই থাকতে পারে। তারিকের কণ্ঠ অনেকটাই অভিমান ক্ষুব্ধ। মিষ্টি হাসল আহমাদ মুসা। বলল, তোমাদের বাকযুদ্ধ খুবই ভালো লাগে, তবে শাহবানু, আমার ছাত্রের প্রতি তোমার শেষ কথাটা খুব কঠোর হয়েছে। আমি দুঃখিত ভাইয়া, কিন্তু আপনার ছাত্রও শেষ নরম কথা বলেনি, বলল শাহবানু নরম কণ্ঠে। তারিক, শাহবানু ঠিকই বলেছে। সেই মিষ্টি হাসি আহমাদ মুসার মুখে তখনও। আমি দুঃখিত স্যার, তারও নরম কণ্ঠ। অতীতে ওরা এমন বাকযুদ্ধ করে এসেছে, কিন্তু তোমার মতো মধ্যস্থতাকারী ছিল না বেটা। আশা করি মতপার্থক্যের দূরত্বটা এবার দূর হবে, বলল শাহরাবানু প্রসন্ন কণ্ঠে। আহমাদ মুসা হাসি মুখে আমিন উচ্চারণ করে তারিককে লক্ষ্য করে বলল, তুমি গুলির বাক্সটা শাহবানুকে তুলে দাও। সঙ্গে সঙ্গে তারিক নিজের বাক্সটা কাঁধ থেকে নামিয়ে রেখে শাহবানুর বাক্সটা তুলতে গিয়ে থমকে দাঁড়াল। বলল, স্যার, আমি 2 বাক্স 2 কাঁধে সহজে নিতে পারব। শাহবানু ফ্রি থাক, এতে আমাদের
উপকারী হবে। আহমাদ মুসা কথা বলার আগেই শাহবানু বলে উঠল, মেয়েরাও ভার বহন করতে পারে, ঠিক আছে, বাক্সটি আমিই তুলে নিচ্ছি। কথার সাথে সাথে শাহবানু নিচু হয়ে বাক্সটি তুলে নিল কাঁধে। আহমাদ মুসা সেই মিষ্টি হেসে বলল, খুবই আনন্দের কথা, মেয়েরা খুব আত্মসচেতন হয়ে উঠছে। তারা বাড়তি আনুকূল্য নিয়ে নিজেদের ছোট করতে চায় না। ভেবো না তারিক, শাহবানুর ডান হাত ফ্রি থাকছে। স্যার, শাহবানু কিন্তু সবসময় আত্মসচেতন, তার পরিচয়ের কারণেই হয়তো, বলল তারিক। শাহবানু কথা বলার জন্য মুখ খুলেছিল, তার চোখে ভ্রুকুটি, কিন্তু তার আগেই দ্রুত আহমাদ মুসা বলে উঠল, আবার তারিক, তুমি বেশি বলে ফেলেছ। আমার ছোট বোনটি অহেতুক প্রশংসা পছন্দ করে না। সরি স্যার, সঙ্গে সঙ্গে বলল তারিক। আহমাদ মুসার কথার ঢঙে ঠোঁটে হাসি ফুটে উঠল শাহবানুর। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল, বোধহয় হাসি আড়াল করার জন্যে। ঠিক আছে তারিক, সরি গ্রহণ করা হলো। এবার তুমি পেছনে লাইনে দাঁড়াও, আমাদের যাত্রা শুরু করতে হবে। বলে আহমাদ মুসা থামল। তার চোখে মুখে ভাবনার চিহ্ন ফুটে উঠল। তারিক হটে গিয়ে শাহবানুর পেছনে তার জায়গায় ফেরত গেছে। আহমাদ মুসা রকেট লঞ্চার পিঠে ঝুলিয়ে লাইট মেশিন গানটি হাতে নিল, ম্যাগাজিন লোডেড কিনা পরীক্ষা করল, পকেট থেকে বের করে এক্সট্রা ম্যাগাজিনও পরীক্ষা করল। তারপর লাইট মেশিন গানটি হাতে রেখেই তাকালো শাহবানু তারিকের দিকে, বলল, এরা দুজন যাচ্ছিল বোটে অ্যামুনিশনের বাক্স আনার জন্যে, তার মানে সংঘর্ষ হবে। শঙ্করাচার্যরা এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অ্যামুনিশন না যাওয়া পর্যন্ত কোনো সংঘাত হচ্ছে না, এটা বলা যায়। যদি ওরা দুজন অ্যামুনিশন নিয়ে ওদের কাছে না ফিরে যায়, তাহলে নিশ্চয় ওদের কেউ এদের খোঁজ নিতে আসবে। যদি এটাই ঘটবে বলে আমরা মনে করি, তাহলে আমাদের জন্যে ওদের অপেক্ষা করা দরকার। এই ধরনের গেরিলা আক্রমণে ওদের জান ও শক্তি ক্ষয় আমাদের বিজয়কে সহজ করবে। তথাস্তু ভাইয়া, বলল শাহবানু। তারা সকলে গিয়ে ঝোপের আড়ালে বসে পড়ল। সেখান থেকে উতরায় বেয়ে নেমে যাওয়া অনেকখানি দেখা পেল। পলপল করে 1 ঘন্টা কেটে গেল। একটা অপরিচিত গন্ধ এসে প্রবেশ করল আহমাদ মুসার নাকে। সঙ্গে সঙ্গে থেমে গেল সে, আর তারা গল্প করছিল ফিসফিসে কণ্ঠে। গন্ধ পাওয়ার সাথে সাথে আহমাদ মুসার চোখে নেমে এলো পায়ে হাঁটা রাস্তা ধরে নিচের দিকে। দেখল 2 লোক আসছে বিড়ি ফুঁকতে ফুঁকতে, তাদের দুজনের কাঁধে স্টেন গান ঝোলানো। রাস্তার দিকে ইঙ্গিত করে আহমাদ মুসা সবাইকে চুপ করতে বলল। শাহবানুরাও রাস্তার দিকে চোখ ফেরালো, উকি দিয়ে দেখার চেষ্টা করল। শাহবানু বলল, আগের মতোই 2 ওরা 2 আহমাদ মুসাদের অতিক্রম করে সামনে গেল। স্টেন গান কাঁধে ঝুলিয়ে 2 হাত পকেটে ঢুকিয়ে ওরা দ্রুত হাঁটছিল। আহমাদ মুসা এলএমজি ও গ্রেনেড লঞ্চার মাটিতে নামিয়ে রেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। বিড়ালের মতো পা টিপে টিপে দ্রুত ওদের পেছনে চলে গেল। আহমাদ মুসা তার 2 হাতের 2 রিভলভার ওদের 2জনের বাম পিঠে চেপে ধরে বলল, হাত তুলে উপুড় হয়ে শুয়ে পড়ো। আহমাদ মুসার কথা শেষ হল না। ওদের 2জনের 2 হাত রিভলভার সমেত বের হয়ে উঠল বিদ্যুৎ গতিতে। আহমাদ মুসা সঙ্গে সঙ্গে বুঝল, এই বেপরোয়া লোক 2জন হাত উপরে তুলে উপর থেকে তাকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছে। আহমাদ মুসার কাছে এটা বেনজির স্টাইলের এক বেপরোয়া উদ্যোগ। এই 2 গুলির আওতায় যে আহমাদ মুসা পড়তে পড়ে, এটাও আহমাদ মুসা জানে। তার ভাবনার চেয়েও দ্রুত যেন মাথা থেকে নির্দেশ পৌঁছে গেল 2 হাতের তর্জনীতে। 2 তর্জনীর সঙ্গে সঙ্গে চেপে ধরল রিভলভার। আহমাদ মুসা গুলি করে ওদের গায়ের সাথে লেপটে গিয়ে ওদের দেহকে সামনে পুশ করল। গুলি করার প্রায় সঙ্গে সঙ্গে ওদের রিভলভার থেকে 2টি গুলির আওয়াজ হলো, কিন্তু ততক্ষণে ওদের দেহে গুলি লাগার ফলে ওদের দেহ ও হাতে কম্পনের ধাক্কা গিয়ে লাগে। রিভলভারের ব্যারেল ওদের নড়ে গিয়ে উপরে উঠেছে অনেকখানি, ফলে গুলি 2টি আহমাদ মুসার অনেক উপর দিয়ে উড়ে গেল। আহমাদ মুসা ওদের উপরে গিয়ে পড়েছে। সে উঠে দাঁড়ালো। সে তার দেহের সামনেটা রক্তে ভিজে গেছে। গুলিবিদ্ধ 2জনকে আহমাদ মুসা চিৎ করল। দেখল ওরা একজন এখনও জীবিত থাকলেও কথা বলার পর্যায়ে নেই। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আহমাদ মুসা পাশে দাঁড়িয়েছে। আহমাদ মুসা অনেকটা স্বগত কণ্ঠে বলল, আমি এদের 2জনকে মারতে চাইনি। আমি চেয়েছিলাম এদের কাছে জানতে ওদিকের অবস্থা সম্পর্কে, কিন্তু বেপরোয়া এ লোকদের না মারতে পারলে
এরাই আমাকে মারত, বলে আহমদ মুসা তারিকের দিকে চেয়ে লোক দুজনকে সার্চ করার নির্দেশ দিয়ে পকেট থেকে মোবাইল বের করল। নির্দিষ্ট কয়েকটি নম্বরে চাপ দিল। হ্যালো। ওপার থেকে সুস্মিতা বালাজি বলল, আসসালামু আলাইকুম আপা, ওদিকের খবর কি? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, আপনি কোথায়, ভালো আছেন? সুস্মিতা বালাজি বলল। আমরা উপত্যকার মুখে, তৃতীয় উতরাই হয়ে নামছি আমরা। আলহামদুলিল্লাহ। ওদিকে অনেক গুলির শব্দ শুনলাম, কি ঘটনা? অনেকগুলো নয়, 6টি গুলির আওয়াজ শুনেছেন। তার 2টি আওয়াজ ওদের রিভলভার থেকে, অবশিষ্ট 4টি গুলি আমাদের। 4টি গুলিতে ওদের লোক কমেছে 4 জন। ওদিকের অবস্থা বলুন আপা। অবস্থা এখনো খারাপ হয়নি ছোট ভাই। ওরা নৌপথ এবং স্থলপথ দুদিক থেকে 2 গ্রুপে এসেছে। আমাদের স্কুলের মাঠে ওরা ক্যাম্প করেছে। ওরা 25 জন। আগের মতোই ওদের সবার কাছে স্টেন গান, আরও ভারী অস্ত্র নাকি ওদের আসবে। আমাদের লোকদের 4 ভাগ করে 4 জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। এক গ্রুপ আমাদের বাড়ির সামনে, দ্বিতীয় গ্রুপ স্কুলের সামনে হাইওয়ের দিক থেকে আসা রাস্তার পাশে, তৃতীয় ও চতুর্থ গ্রুপ স্কুলের উত্তরে আমাদের গোটা বসতিকে সার্কেল করা রাস্তার উঠার মুখে গোপনে মোতায়েন করে রাখা হয়েছে। ছোট ভাই, আমরা আপনার অপেক্ষা করছি। ঠিক আছে আপা, লোকদের গোপনে মোতায়েন ঠিক হয়েছে। ক্ষতি এড়াবার জন্যে সম্মুখ সংঘর্ষ এড়াতে হবে। আপা, ভাই সাহেবের সাথে একটু কথা বলবো। দিচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন, সালাম ছোট ভাই, বলে সুস্মিতা বালাজি টেলিফোন দিয়ে দিল ড্যানিশ দেবানন্দকে। ড্যানিশ দেবানন্দের সাথে সালাম বিনিময়ের পর আহমদ মুসা বলল, আপার কাছে সব শুনলাম। আমি তাকেও বলেছি আমাদের সম্মুখ সংঘর্ষ এড়িয়ে বিচ্ছিন্নভাবে অ্যাকশনে এনে ওদের ক্ষতি করতে হবে। দুর্বল হয়ে পড়লে চূড়ান্ত আঘাতের সময় আসবে। সুবিধা হয়েছে ছোট ভাই, আমাদের স্কুলের গার্ডকে ওরা কাজে লাগিয়েছে। গার্ড খুব শক্ত, চালাক ও বিশ্বস্ত। তার কাছে মোবাইল আছে, মাঝে মাঝে সে খবর পাঠাচ্ছে। তার কাছে শুনলাম 2 জন লোক পাঠিয়েছে তারা বোটে কি কাজের জন্যে, কিন্তু ফিরে আসেনি। তার উপর গুলির শব্দ শুনে তারা উদ্বিগ্ন। খোঁজ নেবার জন্য আরও 2 জন লোক পাঠিয়েছে। ওর টেলিফোন পাওয়ার পর আবার গুলির শব্দ শুনলাম। কি ব্যাপার, বলল ড্যানিশ। ওই 2 জনও মারা গেছে ভাই সাহেব, আহমদ মুসা বলল। থ্যাঙ্কস আল্লাহ। ছোট ভাই, আপনার এখন পরিকল্পনা কি? আমরা তো আপনার অপেক্ষা করছি। আমি তৃতীয় উতরায়ের ওদের জন্য আরও অপেক্ষা করব। ওদের 2টি গ্রুপ শেষ হয়েছে। এদের খোঁজ নিতে আরও লোক পাঠাবে। না এসে ওদের উপায়ও নেই। ভারী অস্ত্র তারা বোটে রেখে এসেছে। সে অস্ত্র তারা চাই, তাদের দরকার। কিন্তু লোকদের খোঁজে, অস্ত্রের খোঁজে তারা আসবে। আর তাদের এই পেছনটা ঝুঁকিপূর্ণ রেখে তারা সামনে আপনাদের দিকে এগোবে না। তাই আমি মনে করছি তারা পেছনটাকে নিরাপদ করার জন্যে এমনকি সর্বশক্তিও নিয়োগ করতে পারে, বলল আহমদ মুসা। ওদের মহাগুরু শঙ্করাচার্য কি এই অভিযানে আছে ছোট ভাই? জিজ্ঞাসা ড্যানিশ দেবানন্দের। নৌপথে বোটে করে যে দলটি এখানে এসেছে তার সাথে শঙ্করাচার্য এসেছেন। উনি এখন আপনাদের স্কুলে নিশ্চয়। সে শয়তানের মতো ষড়যন্ত্রকারী। সে কখন কোন দিক দিয়ে কি করবে বলা মুশকিল। তাকেই আমার ভয় ছোট ভাই। গত কয়েক সপ্তাহ তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ভয় করবেন না ভাই সাহেব। থ্যাঙ্কস আল্লাহ। ছোট ভাই, আপনি আসার পরই শুধু এই পরিবর্তনটা ঘটেছে। আল্লাহকে ধন্যবাদ দিয়ে কৃতিত্বটা আমাকে দিচ্ছেন কেন ভাই সাহেব? বলুন, আল্লাহ আন্দামানের উপর নজর দেওয়ার পর অবস্থার পরিবর্তন ঘটেছে। সরি, আমাদের অভ্যাস পাল্টাতে সময় লাগবে। ধন্যবাদ ভাই সাহেব, আল্লাহ সাহায্য করুন, বলে একটু থামল আহমদ মুসা। শুরু করল আবার, শুনুন ভাই সাহেব, ওরা যদি এদিকে না এগোয় তাহলে আমি এগোব এবং ওদের পেছন থেকে ওদের উপর চড়াও হব। আর আপনাদের লোক যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি শঙ্করাচার্যের লোকরা আমার এদিকে ছাড়া অন্য কোনো দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে তাহলে সব গোপন স্থান থেকে একসাথে ব্ল্যাঙ্ক ফায়ার করতে হবে, যাতে ওরা কোনো একদিকে অগ্রসর হতে না পারে, এবং অগ্রসর হতে চাইলে যেন বিভক্ত হয়ে সব দিকে অগ্রসর হয়। এতে ওদের বিভক্ত করে মার দেয়া সহজ হবে।
ধন্যবাদ ছোট ভাই। আর কোনো পরামর্শ? আপাতত নয়। শাহবানুরা কেমন আছে? ভালো আছে ভাই সাহেব। থ্যাঙ্কস আল্লাহ। এখন টেলিফোন রাখছি। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়ে ওপর থেকে ড্যানিশ দেবানন্দ টেলিফোন অফ করল। আহমাদ মুসা মোবাইল অফ করে পকেট রেখে বলল, এসো তারিক, লাশ দুটো জঙ্গলে লুকিয়ে ফেলি। এগিয়ে এলো তারিক। বলল, আমরা কি এখানে অপেক্ষা করব? এখানে নয়, আরও সামনে গিয়ে ওই দুটিলার পেছনে গিয়ে অপেক্ষা করব। টিলার উপর থেকে নিচে অনেক দূর দেখা যায়, আর দুটিলার মাঝখান দিয়ে যে পথ তা সংকীর্ণ। শত্রুদের এখানে ট্র্যাপে ফেলা আমাদের জন্য অনুকূল হবে। ওরা আসবে নিশ্চিত? কোনো কিছুই নিশ্চিত নয়, আমাদের এটা আশা মাত্র। ওদের এভাবে বিচ্ছিন্ন করে মোকাবেলা করার আশা আমাদের সফল নাও হতে পারে। বুঝেছি স্যার, বলে লাশ টেনে নেওয়ার জন্য হাত লাগালো তারিক। আহমাদ মুসাও লাশ দুটো ঝোপের আড়ালে রেখে সামনে এগিয়ে টিলার কাছে চলে এলো আহমাদ মুসারা। টিলাটা অদ্ভুত ধরনের। দুপাশের জঙ্গলে কতকটা দেয়ালের আকারে বিস্তৃত, কিন্তু দুপাশ থেকে রাস্তা এসে টিলাটা গেটের আকার নিয়েছে। রাস্তার দুপাশে দুটিলা যেন গেটের স্তম্ভ। গেটের এপাশটায় বড় একটা গাছ। গাছটার ডালপালা প্রায় ঢেকে দিয়েছে টিলাটাকে। গাছের তলাটা প্রায় পরিষ্কার এবং সমতল। আহমাদ মুসা তার পিঠের ব্যাগের পকেট থেকে শক্ত নাইলনের ওয়াটার ওয়্যার বের করে নিল। উভচর কোট বৃষ্টিতে কাজে লাগে, আবার সাগরে নামার জন্য খুবই নিরাপদ। হাঙ্গর কুমিরের দাঁত তো দূরের কথা, বুলেটেও এ বিশেষ নাইলন ফুটা করতে পারে না। প্যাক করলে ওয়াটার ওয়্যারটি হাতের মুঠিতে নেওয়া যায়, খুললে বিরাট আকার নেয়। আহমাদ মুসা ওটা খুলে মাটিতে বিছিয়ে শাহরাবানুকে বলল, খালাম্মা এখানে বসে পড়ুন। কতক্ষণ আমরা এখানে অপেক্ষা করব তা বলা মুশকিল। শাহবানু, আপনিও বসুন, একটু কষ্ট কম হবে। আমাদের কষ্টের কথা বলছো? নিজের দিকে একটু তাকাও তো বেটা, তোমার গা রক্তে ভেজা। তুমি মুহূর্ত কি টেনশন কাটছে না তোমার? দুবাহুর মতো জীবন মৃত্যু তোমার দুপাশে, সে তুলনায় আমরা তো পরম সুখে, অথচ তোমার সব কষ্ট আমাদের জন্যে, বলল শাহরাবানু। মায়ের জন্য সন্তানেরা, বোনের জন্য ভাইরা তো কষ্ট করবেই। এ কষ্ট তাদের জন্য কষ্ট নয়। কষ্ট যদি হবে সন্তান ভাই এ সম্পর্ক, তাহলে কেন, বলে টিলার দিকে এগোলো আহমাদ মুসা। আহমাদ মুসার চলার পথের দিকে অশ্রু সজল চোখে তাকিয়েছিল শাহরাবানু। শাহরাবানু তার মাকে টেনে নিয়ে ওয়াটার ওয়্যারে বসতে বসতে বলল, বিস্মিত হয় না মা। আহমাদ মুসার কাছে আল্লাহ এই গোটা দুনিয়া তার একটা ঘর। এই ঘরের বাসিন্দা তুমি, আমি পর হব কি করে? চোখ মুছতে মুছতে বলল শাহরাবানু, আমি ভাবছি ওর স্ত্রী আছে, সোনার টুকরো একটা সন্তান আছে, কিন্তু দেখে মনে হচ্ছে দুনিয়ার কোনো বাঁধনে সে বাধা নয়। পরের জন্য নিজেকে এভাবে ভুলে যাওয়া অসম্ভব। ভারী ও ভাঙা গলা শাহরাবানু। আল্লাহর সৈনিকেরা নাকি এমনই হয়। আহমাদ মুসা ভাইয়ায় এ কথা বলেছিলেন। নিজের পিতা মাতা, ভাই বোন, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু চেয়ে নাকি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের কাজকে বেশি ভালোবাসতে হয়। শাহবানু বলল, এরাই সোনার মানুষ শাহবানু, আল্লাহর সাহায্য এদের জন্যেই। শাহরাবানু বলল। আহমাদ মুসার চোখ থেকে দূরবীন নামিয়ে তাকালো তারিকের দিকে। টিলার আগাছার ঘাসের উপর বসে ঘুমে ঢুলছিল তারিক। তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, উঠে দাঁড়াও, যাও গিয়ে ওই টিলায় 20 বার ওঠানামা করো, ঘুম চলে যাবে। ধন্যবাদ স্যার, বলে তারিক টিলা থেকে নামা শুরু করল। দূরবীনে আবার চোখ রাখল আহমাদ মুসা। দূরবীনের দৃষ্টি উতরায়ের পথ পেরিয়ে ওদিকে চড়াই পর্যন্ত বিস্তৃত। হঠাৎ দূরবীনের দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে গেল। 4 জন তাদের স্টেনগান বাগিয়ে পথ ধরে উঠে আসছে। আহমাদ মুসা এদেরই অপেক্ষা করছিল, কিন্তু বিস্মিত হল ওদের সংখ্যা 4 জন দেখে। সুস্মিতা বালাজি জানিয়েছে ওরা 10 জন এসেছে এদিকে। অবশিষ্ট 6 জন কোথায় তাহলে? ওদের পেছনে আসছে। হঠাৎ আহমাদ মুসার মনে হলো ওদের ভিন্ন পথ দিয়ে আসতে পারে। ওদের কৌশল এটাও হতে পারে যে ওরা 4 জন আমাদের সংঘর্ষ নিয়ে আসবে, আর 6 জন পেছন থেকে আমাদের উপর চড়া হবে। এ পরিকল্পনা নিয়ে
ওরা 6 জন এই 4 জনের আগেই নিশ্চয়ই যাত্রা করেছে। তাহলে তো ওরা অনেকখানি এসে গেছে। সতর্ক হলো আহমাদ মুসা। উঠে দাঁড়ালো টিলার উপর। 6 জন এদিকে আসার জন্যে রাস্তার কোন পাশটা বেছে নেবে ওরা? তীক্ষ্ণ দৃষ্টি মেলে আহমাদ মুসা গোটা পথটায় একবার নজর বোলালো। তার কাছে ধরা পড়ল রাস্তার দক্ষিণ পাশ গোটাটায় কিছু খাড়া পাহাড় এবং গভীর খাদে ভরা। এই পাশ দিয়ে আসা অনেক সময় সাপেক্ষই শুধু নয়, ভীষণ কষ্টকর। সুতরাং এ পথ তারা অবশ্যই বিবেচনা থেকে বাদ দেবে। অতএব নিশ্চিত যে ওরা উত্তরের জঙ্গল পথেই আসছে। এ সময় দুটি শুকুরছানা পূর্ব থেকে এসে তাদের পাশ দিয়ে ভীত সন্ত্রস্তভাবে ছুটে পালালো পশ্চিম দিকে। ভ্রু কুঞ্চিত হয়েছিল আহমাদ মুসার। তার মনে হলো শুকুরছানার ভয়ের উৎস ওই 6 জন হতে পারে। তার মানে ওরা জঙ্গলের এই প্রান্ত বরাবরই আসছে। খালাম্মা, ওই 6 জন জঙ্গলের এই প্রান্ত দিয়েই আসছে বলেই চোখ ফেরাল আহমাদ মুসা শাহবানুর দিকে। বলল, দ্রুত শাহবানু, তুমি খালাম্মাকে নিয়ে রাস্তার ওপাশে টিলার আড়ালে চলে যাও। তারিকও যাও সাথে। নির্দেশ পেয়ে শাহবানু ওয়াটারওয়্যার তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে বলল, চলো আম্মা। শাহবানু তারিকের দিকে একবার তাকালো। চলো শাহবানু, তারিকও বলল। কোনো নির্দেশ ভাইয়া? চলতে শুরু করে শাহবানু বলল। উদ্বেগ উৎকণ্ঠায় শুকিয়ে গেছে ওদের মুখ। কথা বলার সময় শাহবানুর কণ্ঠ কাঁপছিল। হাসল আহমাদ মুসা। বলল, নির্দেশ হলো, ভয় পেও না। ওরা আমাদের দেখতে পায়নি, আমরা ওদের দেখেছি। আমরা বেটার অবস্থানে। আমাদের জন্য এটা আল্লাহর সাহায্য। আর নির্দেশ হলো, তোমাদের সকলের কাছে লোডেড রিভলভার আছে। যদি কিছু করণীয় হয় মন তোমাদের বলে দেবে। যাও। আহমাদ মুসার নিশ্চিন্ত হাসি এবং আশার কথা শাহবানুদের চলা অনেক সহজ করে দিল। সাহসও যেন ওরা ফিরে পেল। ধন্যবাদ ভাইয়া বলে উঠল শাহবানু, তারিক একই সঙ্গে। ওরা চলে গেল। আহমাদ মুসা আবার টিলার শীর্ষে উঠে গেল। ডালপালা ও আগাছার আড়ালে ওটা সুন্দর জায়গা। ওখান থেকে একই সাথে রাস্তা ধরে আসা 4 জন, জঙ্গলের প্রান্ত দিয়ে আসা 6 জন, সকলে চোখ রাখা যাবে। আহমাদ মুসা দেখল রাস্তার 4 জন 4 গজের মধ্যেই চলে এসেছে। আহমাদ মুসা অনুমান করল 6 জনের অগ্রবাহিনী নিশ্চয়ই 300 গজের মধ্যে চলে এসেছে। আহমাদ মুসা পকেট থেকে ফুল লোডেড 2টি রিভলভার হাতে তুলে নিল। তার প্রধান মনোযোগ জঙ্গলের দিকে। জঙ্গল বড় বড় গাছে ভরা, তবে শাল জাতীয় গাছগুলোর দীর্ঘ কাণ্ড, শাখা পাতা শূন্য। তার ফলে জঙ্গলের আকাশটা যতটা নিবিড় ঘন, নিচটা ততটাই ফাঁকা। তবে মাটিতে প্রচুর আগাছা রয়েছে। আগাছার অনেকগুলো বেশ বড়, তাই জঙ্গলের তলাটা সহজে দৃষ্টিগোচর নয়। বিশেষ করে রাস্তার প্রান্ত বরাবর প্রচুর ঝোপ জঙ্গল। এসবের মধ্যে দিয়ে কেউ যদি লুকিয়ে আসতে চায় তাহলে তারে সহজে চোখে পড়ার কথা নয়। কিন্তু আহমাদ মুসার চোখে দূরবীন থাকায় ঝোপঝাড়ের গলি খুঁজা তার কাছে অনেক স্বচ্ছ হয়ে উঠেছে। আগাছা, শাখা প্রশাখার সামান্য নড়াচড়াও তার নজর এড়াচ্ছে না। অবশেষে ওরা 6 জন আহমাদ মুসার দূরবীনে ধরা পড়ল। ওরা 6 জন স্টেনগান বাগিয়ে বৃত্তাকারে বিড়ালের মতো নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে আসছে। বৃত্তের সামনের 2 জনের চোখ সামনে, মানে পশ্চিমে। বৃত্তের দুপাশের 2 জনের দৃষ্টি দুদিকে, দক্ষিণ ও উত্তরে। আর বৃত্তের পেছনের 2 জন পেছনে চোখ রেখে কতকটা উল্টো হেঁটে এগিয়ে আসছে। আহমাদ মুসা মনে মনে প্রশংসা করল ওদের পরিকল্পনার। সে ভাবল ওরা টিলার দেয়ালে এসে বাধা পাবে, তারপর টিলা পেরিয়ে সোজা সামনে এগোবে। টিলার উপরের দিকটা সার্চ করতে আসবে কিনা এটা একটা বড় প্রশ্ন। ওরা টিলার দেয়ালের কাছে এসে গেছে। সকলেই চারদিকে তাকাচ্ছে টিলায় ওঠার আগে। আহমাদ মুসা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে রিভলভার বাগিয়ে। ওদের বৃত্তের সামনে 2 জন অতি সন্তর্পণে হামাগুড়ি দিয়ে টিলার দেয়ালে উঠে দেয়ালের ওপাশ, মানে পশ্চিম পাশটায় নজর বোলালো। ঠিক তাদের মতোই বৃত্তের দক্ষিণ পাশে যে ছিল টিলার দেয়ালে উঠে ক্রলিং করে টিলার দেয়াল বেলে অনেকখানি উপরে উঠে এলো এবং চারদিকটা দেখল। তারপর নিশ্চিন্ত হয়ে আবার নেমে গিয়ে বৃত্তে যোগ দিল। হাঁপ ছেড়ে বাঁচল আহমাদ মুসা। লোকটি যদি আর 2 গজ এগোতো, কিংবা আহমাদ মুসা যদি টিলার একদম শীর্ষে আশ্রয় না নিত, তাহলে লোকটির চোখে পড়ে যেত। আহমাদ মুসা আল্লাহর শুকরিয়া আদায় করল।
এই মুহূর্তে ওদের আক্রমণ করতে সে চায় না। সে চাইল পেছনের চারজনও আরও কাছে আসুক, যাতে একসাথে সবাইকে আক্রমণের আওতায় আনা যায়। তার ইচ্ছা 6 জনের দলকে তাদের পেছন থেকে এবং 4 জনের দলকে সামনে থেকে আক্রমণ করতে চায়। আর তার লক্ষ্য হল কেউ যেন লুকাবার সময় না পায়। 6 জনের বৃত্তটি টিলার দেয়াল পেরিয়ে সামনে এগোলো। গজ চারেক এগোবার পর হঠাৎ বৃত্তের সামনের 2 জন থমকে দাঁড়ালো। তাদের একজন নিচু হয়ে মাটি থেকে একখণ্ড কাগজ হাতে তুলে নিল। আহমাদ মুসা দূরবীনে ধরা পড়ল চকলেটের একটি মোড়ক। হয় শাহবানু নয়তো তারিক চকলেট খেয়ে ওটা মাটিতে ফেলে দিয়েছিল। আহমাদ মুসাই দিয়েছিল ওদের চকলেট। চকলেটের কাগজটি পেয়ে মুহূর্তেই 6 জনের বৃত্তটি সবাই মাটিতে শুয়ে পজিশন নিল। ওরা চারদিকে তাকাচ্ছিল, ওদের সতর্ক দৃষ্টি। ওরা চারদিকে ভালোভাবে দেখে নেবার পর তাদের সবার দৃষ্টি নিবদ্ধ হলো টিলার দিকে। সে আগের মতো বৃত্তাকারে চারদিকে চোখ রেখে তারা এগোলো টিলার দিকে। তাদের হাতের অস্ত্রগুলো উদ্যত, ট্রিগারে আঙ্গুল। আহমাদ মুসা নিশ্চিত এবার ওরা টিলা সার্চ না করে ফিরবে না। সে সন্তর্পণে টিলার মাথাটা ডিঙ্গিয়ে ওপারের ঢালটায় চলে গেল। রিভলভার দুটো মাটিতে রেখে লাইট মেশিন গানটার ব্যারেল ওদিকে ঘুরিয়ে নিল সে। কিন্তু ব্যারেল ঘোরাতে গিয়ে বিপত্তি ঘটল। একটা বড় পাথর স্থানচ্যুত হয়ে গড়িয়ে পড়তে লাগল ওপাশের নিচের দিকে। ওটা ওদের নজরে পড়তে দেরি হলো না। সঙ্গে সঙ্গে ওদিক থেকে শুরু হলো ব্রাশ ফায়ার। মেশিন গানের ট্রিগারে আঙ্গুল রেখে আহমাদ মুসাও অপেক্ষা করছিল। প্রায় 50 রাউন্ডের মতো গুলির পর গুলি কমে এলো। সম্ভবত ওরা রেজাল্ট দেখার জন্যে গুলি কমিয়ে দেয়। আহমাদ মুসার হাত মেশিন গানের ট্রিগারেই। ওদের গুলি কমার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা মাথাটা তুলে মেশিন গানের ব্যারেল টার্গেটের বরাবর নিয়ে গুলি বৃষ্টি করল। মেশিন গানের ব্যারেল কয়েকবার ঘুরিয়ে প্রায় 15 সেকেন্ড ট্রিগার চেপে রাখল। 10 সেকেন্ড গুলির পর ওদিক থেকে গুলির শব্দ একেবারেই বন্ধ হয়ে গেছে। আহমাদ মুসা চকিতে একবার পেছনে ফিরে তাকালো পেছনের 4 জনের অবস্থান দেখার জন্যে। দেখল ওরা কাছে চলে এসেছে। স্টেনগান বাগিয়ে হামাগুড়ি দিয়ে ছুটে আসছে ওরা। ওদের লক্ষ্য টিলা। আহমাদ মুসা ঘুরিয়ে নিল তার লাইট মেশিন গান। ট্রিগার টানল মেশিন গানের। শুরু হলো গুলি বৃষ্টি। ওরা ছিল বৃত্তাকারে, আর এরা 4 জন ছিল রাস্তার আড়াআড়ি একটা লাইনে। গুলি বৃষ্টি হবার সঙ্গে সঙ্গে 2 জন ছুটে রাস্তার ওপাশের জঙ্গলে ঢুকে গেল। 2 জনের লাশ পড়ে গেল রাস্তায়। গুলি বন্ধ করে আহমাদ মুসা টিলার পশ্চিম পাশে 6 জনের অবস্থা দেখার জন্যে হামাগুড়ি দিয়ে টিলার পশ্চিম পাশে চলে এলো। ওপারে গিয়ে দেখতে পেল টিলার গোড়ার কয়েক গজ দূরে 6 জন বৃত্তাকারে মরে পড়ে আছে। সে দ্রুত নিচে গেল। ভাবল 2 জন ওরা ওপারের জঙ্গলে ঢুকেছে, এক্ষুনি যেতে হবে ওপারের টিলার দিকে। কিন্তু এ ভাবনা শেষ হবার আগেই আহমাদ মুসার কানে প্রায় একসাথে 2টি গুলির শব্দ এসে প্রবেশ করল। সোজা হয়ে দাঁড়ালো সে। আর কোনো গুলির শব্দ হল না। স্বস্তি ফুটে উঠল তার চোখে মুখে। সে নিশ্চিত গুলি দুটি শাহবানু ও তারিকের রিভলভারের, এবং গুলি দুটি ছোড়া হয়েছে ওপাশের জঙ্গলে পালানো 2 জনকে লক্ষ্য করেই। আর তারা 2 জনই মারা গেছে। ওদের স্টেনগানের কোনো গুলি শোনা যায়নি। তার মানে ওরা গুলি করার সুযোগই পায়নি। তাকালো আহমাদ মুসা টিলার দিকে। দেখল শাহবানু, সাহারাবানু, তারিক টিলার নিচে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আহমাদ মুসা ওদিকে তাকাতে শাহবানু বলল, ভাইয়া, আমরা আসতে পারি? এসো, আহমাদ মুসা বলল। শাহবানুরা এপারে এলে আহমাদ মুসা বলল, 2 জনের 2 সফল গুলির জন্যে ধন্যবাদ। বিস্ময় নামল শাহবানু ও তারিকের চোখে মুখে। বলল শাহবানু, ভাইয়া, জানলেন কি করে যে আমরা 2 জনে গুলি করেছি এবং তা সফল হয়েছে? ওদের 2 জনের হাতে স্টেনগান ছিল, আর তোমাদের হাতে ছিল রিভলভার। 2 গুলি একই সাথে হয়েছে। তোমাদের গুলির পরে স্টেনগান থেকে কোনো গুলি হয়নি। এর সবই আমার কথার প্রমাণ, বলল আহমাদ মুসা। আল্লাহকে ধন্যবাদ ভাইয়া, আপনি এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, শাহবানু বলল। বেটা, তুমি ওদের ধন্যবাদ দিচ্ছ তোমার প্রাপ্য ধন্যবাদ আড়াল করার জন্য বুঝি, বলল সাহারাবানু। পানিতেই যার বাস, তার কাছে পানি নতুন নয়, কিন্তু পানিতে যারা নতুন পা দিল, ধন্যবাদ তো তাদেরই প্রাপ্য খালাম্মা, আহমাদ মুসা বলল। আহমাদ মুসার মোবাইল বেজে উঠল।
সে মুখের কাছে তুলে নিল মোবাইল, বলল, জি আপা। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, ভালো আছেন আপনারা? গুলিগোলার শব্দে আমরা এখানে উদ্বিগ্ন, বলল সুস্মিতা বালাজি। হ্যাঁ, ভালো আছি। ওদের 10 জনই মারা গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে এখন আসছেন? হ্যাঁ, আসছি। ওদিকের খবর কি? এইমাত্র আমাদের স্কুলের গার্ড টেলিফোন করেছিল, গোলাগুলির শব্দ শুনে ওরা খুব খুশি। এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে আমি টেলিফোন করলাম। হতে পারে গোলাগুলি শুনেই ওরা ধরা নিয়েছিল, তারা শত্রুদের খতম করেছে। যাক, এখানে এখন ওরা কয়জন আছে? ওরা 10-11 জন আছে। ঠিক আছে আপা, আপনার যেভাবে আছেন সেভাবেই থাকুন, আমরা আসছি। ঠিক আছে ছোট ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আহমাদ মুসা মোবাইল পকেটে রেখে বলল, চলো আমরা যাত্রা করি। তার আগে শাহবানু ও তারিক, তোমরা অ্যামুনিশনের বাক্সের সাথে সাথে ওদের স্টেন গানগুলো কাঁধে তুলে নাও, আমাকেও কিছু দাও। তারা গ্রিন ভ্যালির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করল। রাস্তায় উঠে আসতে আহমাদ মুসার মোবাইল আবার বেজে উঠল। মোবাইল নিয়ে মুখের কাছে তুলে ধরে বলল, জি আপা, আসসালামু আলাইকুম। কোনো খবর? ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, এইমাত্র আমাদের স্কুলের গার্ড জানালো, এইমাত্র ওদের সর্দার ওদের সবাইকে গ্রিন ভ্যালি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। যে 10 জন উপকূলের দিকে গিয়েছিল সবাই মারা গেছে। ওরা বলেছে আবার তৈরি হয়ে হেলিকপ্টার নিয়ে খুব শীঘ্রই নাকি ওরা আবার আসবে। গার্ড আরও জানালো, জোর প্যাকিং চলছে, 2-1 মিনিটের মধ্যে ওরা যাত্রা শুরু করবে। ছোট ভাই, আমাদের এখন কি করণীয়? বলল সুস্মিতা বালাজি। উত্তেজিত কণ্ঠস্বর, বুঝেছি আপা। ভাই সাহেব কোথায়? বাইরে লোকদের কাছে গেছে। আমাকে বলো তোমার পরামর্শ। আপা, প্রথম কথা হলো, ওদের কাউকে গ্রিন ভ্যালি থেকে যেতে দেয়া যাবে না। গ্রিন ভ্যালির ভবিষ্যৎ নিরাপত্তার জন্যে গ্রিন ভ্যালির এসব কাহিনী বাইরে প্রকাশ হতে দেয়া উচিত হবে না। দ্বিতীয় কথা, ওরা প্রস্তুত হয়ে যাত্রা শুরুর আগে ওদের আক্রমণ করা যাবে না। পালাবার সময় মানুষের মন দুর্বল হয়, ঐক্য বিনষ্ট হয় এবং পাল্টা আক্রমণের উদ্যোগ প্রায়ই থাকে না। তৃতীয় কথা, ওরা যখন পালিয়ে যাবার জন্য রাস্তায় উঠবে তখন উত্তর দিকে রিং রোডের সংযোগ স্থলে যারা আছে তারা আক্রমণে আসবে। এই আক্রমণে তারা পেছনে গুলি ছুটতে ছুটতে সামনে দৌড়াবে। তখন পূর্ব দিকে হাইওয়েগামী রাস্তার পাশে যারা আছে তারা পাশ থেকে ঝাঁপিয়ে পড়বে। ধন্যবাদ ছোট ভাই, সুন্দর পরিকল্পনা, বলল সুস্মিতা বালাজি। শুনুন আপা, আমাদের এখানে যারা এসেছিল তাদের মধ্যে শঙ্করাচার্য নেই, তাহলে তিনি কিন্তু ওখানেই আছেন। তাকে জীবন্ত ধরতে পারলে ভালো। একটু দেখবেন। কঠিন কথা বলেছেন ছোট ভাই, এটা কে দেখাবে? আপনার মতো মাথা ঠান্ডা করে পরিকল্পনা করে গুলি করার মতো লোক আমাদের নেই। ঠিক আছে আপা, আল্লাহ ভরসা, যেটা হবার সেটাই হওয়া উচিত। আর কোনো কথা আপা? না, আপাতত নেই। আপনারা যতটা সম্ভব দ্রুত আসুন। কি হবে আমার ভয় করছে। রাখলাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে মোবাইল বন্ধ করল আহমাদ মুসা। শাহবানুরা সবাই তাকিয়েছিল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা সংক্ষেপে সুখবরটা ওদের দিল। যাত্রা শুরু হলো আবার। সামনে একটু নিচে গ্রিন ভ্যালি। পাহাড়টা ছোট হলেও উপত্যকার প্রায় গোটাটাই দৃষ্টিতে আসছে। আহমাদ মুসারা শেষ উত্তরাইটা নেমেছে, নিচে গ্রিন ভ্যালি উপত্যকা। এই সময় শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। চলল 2-2.5 মিনিট ধরে। এক সময় থেমে গেল গুলির আওয়াজ। শাহবানুরা সবাই তাকাল আহমাদ মুসার দিকে, মুখ তাদের শুকনো উদ্বিগ্ন। তারা বলল, শাহবানু, কিছু বুঝছেন ভাইয়া? কিছু বোঝা তো যাচ্ছেই। 2-2.5 মিনিটে যেগুলি হয়েছে তাতে 3টি ওয়েভে বিভক্ত করা যায়। 3টি ওয়েভের মধ্যে প্রথম ও তৃতীয়টি আমি মনে করি আমাদের লোকদের। আমাদের লোকেরা পেছন থেকে শঙ্করাচার্যের পলায়নরত লোকদের উপর গুলি বর্ষণ করে। পলায়নরতরা এর জবাব দিতে শুরু করে। গোলাগুলির প্রাবল্য এ সময় বেশি ছিল। এরপর গুলিবর্ষণ শুরু হয় হাইওয়েগামী রাস্তার পাশে ওত পেতে থাকা আমাদের লোকদের পক্ষ থেকে। এই ওয়েভ গুলির পাল্টাপাল্টের শব্দ তেমন পাওয়া যায়নি। এ থেকে বোঝা যায় এমন অবস্থায় এমন আকস্মিকভাবে এ আক্রমণ আসে, পাল্টাগুলি চালানোর সময়ও সুযোগ তাদের ছিল না। আর এর অর্থ হল শত্রুরা সম্পূর্ণ পরাভূত, হয়তো সবাই মারা গেছে। তাহলে আমরা মুক্ত, আমাদের আর কোনো ভয় নেই, আনন্দ উচ্ছ্বাস কম্পিত কণ্ঠে বলল শাহবানু। আলহামদুলিল্লাহ, বলল শাহরাবানু।
পাহাড়ের গোড়ায় নেমে এসেছে আহমাদ মুসারা। এ সময় আহমাদ মুসারা দেখতে পেল উপত্যকার পথ ধরে পাহাড়ের দিকে ছুটে আসছে একদল আদিবাসী নারী পুরুষ। তাদের সামনে ড্যানিশ দেবানন্দ, সুস্মিতা বালাজি। আনন্দে হইচই করছে সবাই। ড্যানিশ দেবানন্দ গিয়ে ছুটে আহমাদ মুসার কাঁধ থেকে লাইট মেশিন গান, গ্রেনেড, লাঞ্চার নামিয়ে নিয়ে ওগুলো দুজন আদিবাসীর হাতে দিয়ে দিল। আহমাদ মুসা জড়িয়ে ধরল ড্যানিশকে। ওদিকে সুস্মিতা বালাজি নিজে এগিয়ে প্রথমে শাহরাবানুর কাঁধ থেকে স্ট্যান্ড গানগুলো, পরে শাহবানুর মাথা থেকে গুলির বাক্স নামিয়ে নিয়ে কয়েকজন আদিবাসী মেয়ের হাতে তুলে দিল। তারপর শেষ একসাথে জড়িয়ে ধরে শাহরাবানু, শাহবানু দুজনকে বলল, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। গভীর আবেগ তার কণ্ঠে। সুস্মিতা বালাজি ড্যানিশ দেবানন্দকে শাহরাবানু, শাহবানুর সাথে পরিচয় করে দিল। তারিখেরও পরিচয় দিতে যাচ্ছিল, কিন্তু ড্যানিশ বলল, এই ইয়াং ম্যানকে আমি ইতোমধ্যেই জেনে ফেলেছি। ছোট ভাই আহমাদ মুসা আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তারপর শাহবানুর দিকে স্নেহময় হাসিতে চেয়ে বলল, এও জেনেছি খালাম্মা যে শাহবানুর রিভলভার ইতোমধ্যে 2টি শিকার এবং তারিকের রিভলভার একটি সফল শিকারের কৃতিত্ব অর্জন করেছে। ড্যানিশ দেবানন্দের কথা শেষ হতে সেখানে হাজির হল আহমাদ মুসা। বলল দ্রুত কণ্ঠে, ভাই সাহেব, আহত শঙ্করাচার্যের ওখানে এখনই পৌঁছা দরকার। চলুন সকলে আমরা যাই, বলল আহমাদ মুসা। সবাই চলতে শুরু করল উপত্যকার অভ্যন্তরে। সবার আগে হাঁটছে সুস্মিতা বালাজি, দুপাশে শাহরাবানু, শাহবানুকে নিয়ে, আর পেছনে আহমাদ মুসা, ড্যানিশ দেবানন্দ পাশাপাশি। পরে অন্য সকলেই হাঁটছে। সেখানে পৌঁছে আহমাদ মুসা বলল, গুলিটা এখনই বের করার ব্যবস্থা করতে হবে ভাই সাহেব। পাশে ছিল সুস্মিতা বালাজি। সে বলে উঠল, অপারেশনের ব্যবস্থা আগেই এনে রেখেছি, কিন্তু অপারেশন করতে রাজি নন তিনি। আহমাদ মুসা তাকালো মহাগুরু শঙ্করাচার্যের দিকে, বলল, আপনার আপত্তি কেন? মহাগুরু শঙ্করাচার্যের চোখে মুখে মহাক্ষুব্ধ ভাব। বলল, আমাদের হয় ছেড়ে দেবে, নয় মেরে ফেলবে। আমি তোমাদের কোনো চিকিৎসা চাই না, মরে গেলেও না। কি মনে করেন আপনাকে ছাড়া হবে? বলল আহমাদ মুসা। তুমি সেই বিভ্যান বার্গম্যান মার্কিন নাগরিক, কিন্তু আসলে তুমি তো বিভ্যান বার্গম্যান নও। কে তুমি? বলল শঙ্করাচার্য। হাসল আহমাদ মুসা, বলল, আমার পরিচয় এখন কোনো ইস্যু নাই, আপনাকেই নিয়ে কথা। এখন কথা বলুন তো, আন্দামানের এত লোককে আপনারা খুন করলেন কেন? কেন আপনারা আটকে রেখেছেন আহমদ শাহ আলমগীরকে? তুমি জানতে চাইলে না যে তোমরা আমাকে ছাড়বে কিনা? এ সম্পর্কে আমি কি মনে করি? দেখো, তোমরা আমাকে ছাড়বে এমন ভাবার মতো বোকা আমি নই। তবে তোমরা আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আটকে রাখতে পারো না। যেমন আমরা আটকে রেখেছি আহমদ শাহ আলমগীরকে। ড্যানিশ দেবানন্দ আমাকে হত্যা করতে পারে, কারণ আমি তার পিতামাতাকে হত্যা করেছি এবং তার সম্পত্তি গ্রাস করে তাদের বনবাসী করেছি। কিন্তু আপনি এসব অপরাধ স্বীকার করছেন কেন? আহমাদ মুসা বলল, এজন্য যে আমার বাড়তি কোনো ক্ষতি করার ক্ষমতা তোমাদের নেই, বরং আমি এসব কথা বলে আনন্দ পাচ্ছি এ কারণে যে তোমাদের মনে যাতনা কিছুটা বাড়াতে পারছি, বলল শঙ্করাচার্য। আপনার আন্দামানের এত লোককে হত্যা করেছেন, আহমদ শাহ আলমগীরকে আটকে রেখেছেন, এ অপরাধও কি স্বীকার করবেন? আহমদ মুসা বলল, স্বীকার করব না কেন? এটা করতে পারাটা আমাদের জন্য গর্বের। আহমদ শাহ আলমগীর সহ ওদের অপরাধ কি তা বলার মতো সাহস কি আপনার আছে? আহমদ শাহ আলমগীরের ব্যাপারটা একটু ভিন্ন। তার প্রথম অপরাধ হল পবিত্র বংশ পেশোয়া পরিবারের এক কন্যাকে সে ভাগাতে চেয়েছিল। তার দ্বিতীয় অপরাধ হল তার কাছে মূল্যবান কিছু জিনিস আছে যা আমাদেরকে উদ্ধার করতেই হবে, কিন্তু সে রাজি হচ্ছে না। কিন্তু তাকে আমরা ছাড়ছি না। ছাড়া না ছাড়া সবটা আপনাদের হাতে নয়। আপনার আজকের এই অবস্থা তার একটা প্রমাণ। সে যাক, এখন বলুন, ডজন ডজন যুবককে আপনারা হত্যা করেছেন, তাদের কি দোষ ছিল? আন্দামানের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলেছি। এখানকার মাটি থেকেও মুসলমানদের দর্শনীয় অস্তিত্ব আমরা মুছে ফেলব। আহমদ মুসা হাসল, বলল, ইতিহাস থেকে কি মুছে ফেলতে পেরেছেন? আন্দামানের জেলখানা কিংবা কোথাও মুসলমানদের উপস্থিতি এবং অবদানের কথা নেই। আন্দামানের সেলুলার জেলখানা উৎসর্গ করা হয়েছে দামোদর সাভারকারের নামে, অথচ ইতিহাস মানলে এই জেলখানা শের আলীর নামে উৎসর্গ হওয়াই উচিত। শের আলীর মতো সফল স্বাধীনতা সংগ্রামী ভারতে আর দ্বিতীয় জন্মেনি।
আন্দামানে নিজ হাতে সে ভারতের ব্রিটিশ শাসক লর্ড মেয়োকে খুন করে এবং এ কৃতিত্বের জন্য গর্ব ভরে সেই সেলুলার জেলখানায় ফাঁসিতে জীবন উৎসর্গ করে। শের আলীর পর যার নামে সেলুলার উৎসর্গ হওয়া উচিত তিনি ছিলেন মাওলানা ফজল হক খয়রাবাদী। ভারতে প্রথম আজাদী সংগ্রামের একজন মহানায়ক ছিলেন তিনি এবং জেলেই তিনি মৃত্যুবরণ করেছেন। এমন আরও বহু নাম আছে যাদের প্রায় সবাই মুসলিম। তাদের নামে জেল উৎসর্গ হতে পারত, কিন্তু আমরা শের আলী, মাওলানা ফজল হক সহ সবার নাম আন্দামানের ইতিহাস থেকে মুছে ফেলতে পেরেছি। তাদের নাম জেলের কোনো দর্শনীয় অস্তিত্ব মুছে ফেলতে পারবে? হাসল আহমদ মুসা। বলল, আন্দামানের কয়েকটা ডকুমেন্ট ইতিহাসের সব নয়। আন্দামানের কয়েকটা লিস্ট থেকে এদের নাম মুছে ফেললেও ইতিহাসে এদের নাম ঠিকই থাকবে। আর দামোদর সাভারকরকে গায়ের জোরে হিরো বানানো হয়েছে, এর বিরুদ্ধে ইতোমধ্যেই প্রতিবাদ হয়েছে ভারতের পত্রপত্রিকার তরফ থেকে। ভারতের প্রভাবশালী পত্রিকা ফ্রন্টলাইন দামোদর সাভারকরকে সপক্ষ ত্যাগী ও ব্রিটিশের অনুগ্রহভোজী হিসাবে চিত্রিত করেছে। দামোদর সাভারকর জেলে থেকে ব্রিটিশ সরকারের কাছে যে চিঠি লিখেছেন তার পুরোটা ছেপে দিয়েছে পত্রিকাটি। ওই চিঠিতে সাভারকর ব্রিটিশের বিরোধিতা করা ভুল হয়েছিল স্বীকার করে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন এবং বলেছিলেন কারাগার থেকে ছেড়ে দিলে তিনি এবং তার ভাই যতদিন সরকার চায় ততদিন কোনো প্রকার রাজনীতিতে জড়িত হবেন না। ব্রিটিশদের কাছে আনুগত্যের শপথকারী এই দামোদর সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে তার নামে সেলুলার উৎসর্গ করা, এ মিথ্যাচার টিকবে না। ইতিহাসের এই প্রতিবাদ শুরু হয় তার প্রমাণ। সুতরাং আন্দামানের মাটি থেকে আলমগীরদের মুছে ফেলা যাবে না। তোমার বক্তৃতা শুনলাম। বক্তৃতা বা দুকলম লিখে ইতিহাস লেখা যায় না। ইতিহাস লিখতে শক্তিরও দরকার হয়। শক্তিমানরাই ইতিহাস গড়ে। আমাদের এই শক্তি আছে। আপনি এই কথা বলছেন? আহমদ মুসা বলল, কেন বলবো না? মনে করেছ আমি ধরা পড়ে গেছি আর সব শেষ হয়ে গেল? তা নয়। তুমি ডুবো পাহাড়ের এক আইসবার্গ মাত্র। নিজেকে যত টাইটানিক মনে করো, ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। এই ডুবো পাহাড়কে? তা তো আমি বলবো না। না বলে তুমি যে মরতেও পারবে না, মরণ যে আসবে না। আমি জানি, কিন্তু তুমি জীবন্ত কাউকে আমাদের ধরতে পেরেছ এখনো? কিংবা কাউকে ধরে রাখতে পেরেছ? পারোনি। আমাকেও পাবে না। পারিনি বলে পারা যাবে না এ কথা ঠিক নয়, বলল আহমদ মুসা। এ কথা বললেও আহমদ মুসা সতর্ক হয়েছিল শঙ্করাচার্যের মতলব সম্পর্কে। চঞ্চল হয়ে উঠেছিল তার চোখ। শঙ্করাচার্যের না বলা কথাও পরিষ্কার হয়ে উঠেছিল আহমদ মুসার কাছে। আহমদ মুসার চঞ্চল চোখ ঘুরছিল শঙ্করাচার্যের দুহাত ও তার জামার বোতামের উপর। শঙ্করাচার্যের বাম হাতটা ডান হাতের উপর রাখা, তাই ডান হাতের পুরোটা দেখতে পাচ্ছিল না সে। আপনার ডান হাতটা দেখি, বলে আহমদ মুসা নিচু হচ্ছিল শঙ্করাচার্যের ডান হাত ধরার জন্যে, কিন্তু শঙ্করাচার্য চোখের পলকে তার ডান হাত টেনে নিয়ে তর্জনীটা মুখে পড়ল। আহমদ মুসা ঝাঁপিয়ে পড়া শঙ্করাচার্যের উপর। চেষ্টা করল তার ডান হাত তর্জনীটা মুখ থেকে টেনে নেবার, কিন্তু পারল না। শঙ্করাচার্য তার সর্বশক্তি দিয়ে দেহটাকে উপুর করে ফেলল। আহমদ মুসা যখন তাকে আবার চিৎ করল, তখন তার মুখ থেকে বের করল, তখন শঙ্করাচার্যের দেহটা নীল হয়ে গেছে। তার হাতটা দেহের উপর ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়াল সে। হতাশ কণ্ঠে বলল, পারলাম না তাকে বাঁচাতে। আংটিতে তাহলে পটাশিয়াম সায়ানাইড ছিল, বলল সুস্মিতা বালাজি। শয়তানকে শাস্তি তাহলে শয়তান নিজেই দিল, ড্যানিশ দেবানন্দ বলল। হাঁ ভাই সাহেব, ব্যক্তি শয়তান নিজেকে শাস্তি দিয়ে শয়তানের ডুবো পাহাড়কে বাঁচিয়ে গেল। দুঃখ করবেন না ছোট ভাই, শয়তানের এইভাবে চলে যাওয়াই আল্লাহর ইচ্ছা ছিল। আমি খুশি হয়েছি। একটা কুগ্রহ আমাদের জীবন থেকে সরে গেল। আমাদের স্বেচ্ছা নির্বাসন জীবনের ইতি ঘটল। আমি ও সুশি আজ থেকে মুক্ত। কনগ্রাচুলেশনস আপা ভাই সাহেব, বলল আহমদ মুসা। ধন্যবাদ ছোট ভাই, কিন্তু আপনি তো শয়তানের ডুবো পাহাড়ের সন্ধান পেলেন না, তার কি হবে? সুস্মিতা বালাজি বলল। গম্ভীর হল আহমদ মুসা। বলল, আইসবার্গ হারিয়ে যাওয়ায় শয়তানের ডুবো পাহাড় পানির তলায় অদৃশ্য হয়ে গেল বটে, কিন্তু শয়তানের জিন্দাখানা নামক আইসবার্গ
যেখানে এক মোগল শাহজাদা বন্দী আছেন তা আমার সামনে রয়েছে। সেখানে গেলে আমি বন্দী শাহজাদাকে উদ্ধার করতে পারব এবং শয়তানের ডুবো পাহাড়ের সন্ধানও আরেকবার পেয়ে যাব। আহমাদ মুসা থামল। সঙ্গে সঙ্গে আমিন বলে উঠল সাহারাবানু, শাহবানু, তারিক একই সঙ্গে। তারপর সুস্মিতা বালাজি ও ড্যানিস দেবানন্দ ইনশাআল্লাহ বলল আহমাদ মুসাও। আলহামদুলিল্লাহ, সাইমুম সিরিজের 41 নম্বর বই আমরা এখানে শেষ করলাম। পরবর্তী বই ডুবো পাহাড় 42 নম্বর বইটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।